লিগ সিল্ড রেসের অনেক ভুলভাল অঙ্কে ওড়িশা এফসিকে কেউ জোর করে বলছিল কোনো রকমে টিকে আছে, মানে সেখানে অনেক রকম ইকুয়েশনস সামনে আসতো, বাট বারবার করে গত 3-4টে ম্যাচ উইক থেকে বোঝা যাচ্ছিল, বা অন্ততপক্ষে 5-6টা ম্যাচ উইক থেকে, যে ক্লিয়ার কাট এই ফাইটটা মুম্বাই আর মোহনবাগানের মধ্যেই কিন্তু হতে যাচ্ছে, যেখানে মুম্বাই কিন্তু অনেকটা স্টেপ অ্যাওয়ে চলে গেল এবং ওদের জাস্ট আর 1 পয়েন্ট লাগবে, সেখানে মোহনবাগানকে কিন্তু লাস্ট দুটো ম্যাচ জিততেই হবে, 3-3-6 পয়েন্ট কালেক্ট করতেই হবে, এবং সেখানে স্কোর লাইন কী হচ্ছে ডাজন্ট ম্যাটার, মোহনবাগান হ্যাভ টু উইন 2 ম্যাচেস, বাস। সেখানে পরিষ্কারভাবে কিন্তু মোহনবাগান প্রথমবারের মতো লিগ সিল্ড পেয়ে যাবে এবং অবশ্যই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর গ্রুপ স্টেজে খেলার ছাড়পত্র পেয়ে যাবে। দেখা যাক, 15 তারিখের ম্যাচ যেমন ভাইটাল রয়েছে, কিন্তু তার আগে 11 তারিখে মোহনবাগানের যে আরেকটা অ্যাওয়ে ম্যাচ বাকি রয়েছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে, সেই ম্যাচটাও কিন্তু সমানভাবে ভাইটাল রয়েছে। ধরে নাও যে এখানে নকআউট ফাইনাল, দুটো ফাইনাল ম্যাচ রয়েছে মোহনবাগানের জন্য, সেই দুটো ফাইনালি কিন্তু 1-0 রেজাল্ট রেখেও জিততে হবে। তো আজকের ম্যাচটা ভীষণভাবে কিন্তু একটা ইন্টেন্স ম্যাচ হয়েছে, এবং যেভাবে ম্যাচটা স্টার্ট হয়েছিল, দুটো টিমের কাছে মাস্ট উইন একটা গেম ছিল। ওড়িশার কাছে যদি ধরেও নিজে খুব ভুলভাল অঙ্কেও ম্যাচটা পজিটিভ দিকে ছিল, রেজাল্ট করতে পারলে সেইভাবে তারা স্টার্ট করে। মুম্বাই সিটিকে ম্যাচটা জিততেই হতো। হ্যাঁ, ওরা ড্র করলেও অ্যাডভান্টেজে থাকতো, বাট স্টিল যতটা ম্যাক্সিমাম ডিফারেন্স ওরা তৈরি করতে পারতো ততটাই ওদের লাভ থাকতো। তো সেই জায়গাতে মুম্বাইকে কিন্তু ম্যাচটা জিততে হতো, সেইভাবে ম্যাচটা শুরু হয়, এবং যে প্লেয়ারটা পার্টিকুলার কোথাও দুটো টিমের মধ্যে আসল ফারাকটা তৈরি করে দিয়েছে সেটা হচ্ছে লালিয়ানজুয়ালা চাংতে। দেখো, এই সিজনে মুম্বাই সিটি এফসি তারা লটস অফ ফরেন প্লেয়ারকে মিস করেছে। শুরু থেকে দেখলে দেখা যাবে যে গ্রেগ স্টুয়ার্টের মতো প্লেয়ার টিম ছেড়ে বেরিয়ে গেছে, রস্টিন গ্রিফিথসকে, পিটার ক্র্যাটকে তিনি টিম থেকে অলমোস্ট বলা চলে বার করে দিয়েছেন। তারপরে নাসের আল খায়াতি, তাকেও কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল, এবং পরবর্তী ক্ষেত্রে যখন ইকার গোরেক্সনের মতো প্লেয়ারকে নিয়ে আসা হয়, সেই প্লেয়ারটা পারফরমেন্স করতে শুরু করে, তার চোটের কারণেও কিন্তু তাকে বেরিয়ে যেতে হয়। পেরেরা ডায়াস লং টাইম তার সাসপেনশন এবং চোটের জন্য টিমকে সার্ভিস দিতে পারেনি। তিরি একটা সময়ে পুরোপুরি চোটের কারণে বেশ কিছু ম্যাচে আনস্টেবল লেগেছিল, তাকে থায়ের ক্রোমা এসেছে, তাকে সেটেলড হতে সময় দিতে হয়েছে, এবং অবশ্যই একদম শেষ ইনক্লুশন ইয়াকুব ওয়াইটুস, এই প্লেয়ারটা আসার পর থেকে এখনও অবধি সেইভাবে ইমপ্রেসিভ কিছু করতে পারেনি, বাট হ্যাঁ, ওর ছটপটানি বা ওর যে গেমের মধ্যে ইনভলভমেন্টটা সেটা আমরা দেখি। আজকে তো রক্তারক্তি কাণ্ড হয়ে গেল, শেষ অবধি দেখা গেল যে ওর হাতে টিস্যু পেপারটা ছিল এবং ক্রমাগত ওর মুখ থেকে যে ব্লাডটা আসছিল সেটাকেও কন্ট্রোল করার চেষ্টা করেছে। কিন্তু যেটা মেন ব্যাপার, যে পিটার ক্র্যাটকে অনেক বেশি করে তিনি ইন্ডিয়ান প্লেয়ারদের উপর ভরসা করেছেন, যেখানে বিপিন সিং পারফরমেন্স করেছে, ছাংতে রেগুলার বেসিসে পারফরমেন্স করেছে, একটা সময় ডাউনফল হয়েছিল, এবং বিক্রম প্রতাপ ব্যাক টু ব্যাক 2 মাসে এমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হলো, যেটা এখনও অবধি এই 10 বছরের আইএসএলে কেউ হতে পারেনি। আজকে হয়তো একটু নিষ্প্রভ ছিল, এবং কোথাও মোহনবাগানের জন্য প্লাস পয়েন্ট যে 15 তারিখের ম্যাচে কিন্তু বিক্রম প্রতাপ থাকছে না, তার কার্ডের জন্য আপাতত সে সাসপেন্ড থাকবে সেই ম্যাচটাতে। কিন্তু যেটা বলছিলাম মেন, যে পিটার ক্র্যাটকি তিনি কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের উপর অনেক বেশি করে ভরসা করেছেন, এবং লাস্ট এই 4টে সিজন যখন থেকে সিটি ফুটবল গ্রুপ অফিসিয়ালি মুম্বাই সিটি এফসিতে পুরোপুরিভাবে টেক ওভার করে দায়িত্ব নিতে শুরু করেছে, হ্যাঁ, শেয়ারের দিক থেকে হয়তো 65-35 এখনও অবধি ওরা অ্যাহেড রয়েছে, কিন্তু যে ফুটবলিং অপারেশনস রয়েছে সেখানে ওদের যে টেক ওভারটা, ওদের যে প্ল্যানিংটা, সেটা কোথাও কিন্তু পরিষ্কারভাবে দেখা যায়। আয়ুষ চিকারের মতো প্লেয়ার কিন্তু গ্রাসরুট সিস্টেম থেকে উঠে এসেছে, এবং চোট পাওয়ার আগে অবস্থা অবধি টিমকেও হেল্প করেছে। যেভাবে ওরা সিগনেচার করিয়েছে, যেভাবে প্ল্যানিং নিয়ে ওরা এগিয়েছে, এবং বারবার করে ধাক্কা খাওয়ার পরেও কোচিং সিস্টেমে যে একটা ওদের ফ্লো দেখা গেছে, যে একজন নতুন কোচ নিয়ে আসা হলো, সেই কোচ টিমের সিস্টেমটা জানে না, এটা কিন্তু হয়নি। সের্জিও লোবেরা থেকে যখন দেশ বাকিংহামে টিম গেছে, তখনই কিন্তু খুব খারাপ পারফরমেন্স হয়নি, জাস্ট 3 পয়েন্টের জন্য 2021-22 সিজনে ওরা প্লে অফসে যেতে পারেনি, কিন্তু তার পরের সিজনে ওরা দারুণ কামব্যাক করেছে দেশ বাকিংহামের কোচিংয়ে, এবং সেখানে রেকর্ড পয়েন্ট নিয়ে ওরা চ্যাম্পিয়ন হয়েছিল 46 পয়েন্টে, যেটা এই সিজনে ওরা টপকে গেল 47 পয়েন্টে। হয়তো এই সিজনে হতে পারে যে লাস্ট ম্যাচটা যদি মুম্বাই জিততে পারে, তাহলে প্রথমবারের মতো আইএসএলে আমরা 50 পয়েন্টস কাউকে টাচ করতে দেখব। আর যদি মোহনবাগান দুটো ম্যাচ জিতে 48 পয়েন্টসে যায়, তাহলে সেটাও কিন্তু আইএসএলের 10টা সিজনের মধ্যে রেকর্ড হবে। তো কিছু তো একটা রেকর্ড ভাই হতে চলেছে 15 তারিখের ম্যাচে, দেখা যাক সেটা কি হয়। কিন্তু এই যে মুম্বাইয়ের একটা রিদিম, এই যে মুম্বাইয়ের একটা প্ল্যানিং, আমার মনে হয় যে প্রত্যেকটা টিমের এখান থেকে দেখা দরকার। হ্যাঁ, সব টিমের পাশে হয়তো সিটি ফুটবল গ্রুপ থাকবে না, কিন্তু তুমি যখন মাঠে প্ল্যানিং করছো, তুমি যখন প্লেয়ার সিলেকশন করছো, রিক্রুটমেন্ট করছো, একটা কোথাও সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছ, এবং তোমার টিম যেমন রয়েছে সেই টিম অনুযায়ী তুমি কোচ নিয়ে আসছো, তুমি স্ট্র্যাটেজি সাজাচ্ছ, তখন কোথাও তোমার যে ভিশনটা রয়েছে লং টার্মে কোথাও লিগকে রুল করার,
সেটা কিন্তু মুম্বাইয়ের খেলার মধ্যে পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায়। আজকে যে দুটো গোল হয়েছে পুরোপুরি ছাংতের ব্রিলিয়েন্স। প্রথম গোলটাও যেভাবে কার্লোস দেলগাডোর মতো ডিফেন্ডারকে ফেলে দিল মাটিতে, ডজ করলো এবং যেখান থেকেও বলটা বাড়ালো, দুটো প্লেয়ার মিলে মিট করেছে। এখানে কোথাও বোঝা যায় যে অ্যাকচুয়ালি কোন লেভেলে ইন্টেন্সিটি ছিল গোলটা করার জন্য। এবং পেরেরা ডায়াজের পায়ে ফাইনাল টাচে গোলটা হয়। নোগেরাও কিন্তু সমান টাচ দিয়েছিল, বাট তার 3 মিনিটের মধ্যে ওড়িশা এফসি কামব্যাক করে। কী করে কামব্যাক করে আমরা সবাই জানি, সেটা ফুটবল আছেন একটা ব্যাড মিস্টেক থেকে। এই ধরনের মিস্টেক ভাই, যে গোলকিপারটা কিছু ম্যাচ আগে অবধি গোল্ডেন গ্লাভসের জন্য দৌড়চ্ছিল, তার থেকে যদি এই ধরনের মিস্টেক হয় তাহলে কিছু বলার থাকে না। এবং সেই জায়গা থেকে তুমি দিয়েগো মরিসিওর পায়ে বল তুলে দিচ্ছ, মানে হাতে চাঁদ তুলে দিচ্ছ, সেই প্লেয়ারটা গোল করবেই। একটা অসাধারণ ফিনিশ করেছে ওড়িশা এফসি। আমি বলবো যে আজকে ওড়িশা এফসির মতো খেলেনি। ওদের থেকে যে খেলাটা আমরা দেখি সেটা আজকে ছিল না। তার সবথেকে বড় কারণ হতে পারে যে আহমেদ জাহুর মতো প্লেয়ার কিন্তু মাঠে ছিল না, তো বেঞ্চেও ছিল, কারণ কার্ড সাসপেনশন আহমেদ জাহুর মাথার উপরে ছিল। এই একটা জায়গা মুম্বাইকে কিন্তু ভীষণভাবে হেল্প করেছে। এবং রেগুলার বেসিসে দেখো পিটার ক্র্যাটকে এই যে টিমগুলো তিনি সাফেল করছিলেন, ফার্স্ট 11 সাফেল করছিলেন, চেঞ্জে প্রচুর প্লেয়ারকে তিনি টেস্ট করেছিলেন, তিনি কিন্তু ওয়েট করেছিলেন যে লাস্ট দুটো ম্যাচ আমার কাছে মাস্ট উইন গেম। সেই দুটো ম্যাচের জন্য আমাকে ম্যাক্সিমাম লেভেলে কিন্তু প্লেয়ারদেরকে ফিট রাখতে হবে, সেটা তিনি করতে পেরেছেন। সেখানে গিয়েও কিছু প্লেয়ারের চোট আঘাত বা কার্ড সমস্যা তাকে পরের ম্যাচেও ভোগ করতে হবে, কিন্তু স্টিল আপাতত টিমটা যে রিদিমটা পেয়েছে সেটা অবশ্যই তাদেরকে অ্যাডভান্টেজে রাখবে। এবং যে জায়গা থেকে সেকেন্ড গোলটা হলো, আমি জানি না কিসের ভিত্তিতে, কী কারণে ওই মুহূর্তে দাঁড়িয়ে এত অফসাইডের কন্ট্রোভার্সি হলো, কারণ পরিষ্কার ফুটবলে যে আইএফএবির রুল রয়েছে সেই অনুযায়ী কিন্তু গোলটা ক্লিয়ার অনসাইড ছিল। এবং আইএফএবির রুলটা যে কেউ গিয়ে দেখে নিতে পারে। আমি জাস্ট ভিডিও বানানোর কিছুক্ষণ আগে দেখলাম যে খেলনামের তরফ থেকে একটা সুন্দর রিপোর্ট করা হয়েছে। তারা পরিষ্কারভাবে এটাকে অ্যানালিসিস করে জানিয়ে দিয়েছে যে কেন লালিয়ানজোলা ছাংতে তাকে অফসাইড কল দেওয়া হয়নি। কারণ আইএফএবির যে রুল রয়েছে সেই আইএফএবির রুল অনুযায়ী ছাংতে কিন্তু ক্লিয়ার অনসাইড পজিশনে ছিল। ডিফেন্ডার দাঁড়িয়েছে, আরে ভাই তুই আগে গিয়ে ট্যাকেলটা তো কর, আগে গিয়ে বলটা তো ক্লিয়ার কর, তারপরে গিয়ে রেফারির জন্য হাত তুলে এইভাবে দাঁড়িয়ে থাকবি। জেরির মতো ডিফেন্ডার যত বয়স বাড়ে, সিনিয়রিটি বাড়ার বদলে তার আস্তে আস্তে একটু হলেও কমে যায় যেন দেখে মনে হয়। যেটা আমি মোটামুটি দেখলাম যে একটা কমেন্ট্রিতে, ইংলিশ কমেন্ট্রি আমি ফলো করছিলাম, সেখানে দেখলাম হ্যাঁ ক্লিয়ার অনসাইড বলেছে, অনসাইডই ভ্যালিড গোল বলেছে। আমি তারপর বাংলা কমেন্ট্রিতে সুইচ করলাম, কারণ ওখানে প্রচুর রথী মহারথীরা এসে কমেন্ট্রি করেন অনেক সময়, যেখানে ম্যাক্সিমাম সময়ে পুরোপুরিভাবে ভুলভাবে কমেন্ট্রি করা হয়। সেখানে গিয়ে দেখলাম যে না, দেবজিৎদার মতো একজন বিদগ্ধ ফুটবলার তিনি কমেন্ট্রিতে ছিলেন এবং পরিষ্কারভাবে জানালেন যে এটা অনসাইড গোল, ক্লিয়ার একটা অনসাইড গোল। কারণ ফিফার রুল বলে দিচ্ছে এটা একটা অনসাইড গোল। আমি জানি না কেন ওড়িশা এফসি ওখানে ডিফেন্ডাররা দাঁড়িয়ে গেছিলো, কারণ ওখানে যদি ওরা বলটার জন্য যেত তাহলে কিন্তু ক্লিয়ারও হয়ে যেতে পারতো। অমরিন্দর ওখানে গিয়ে একটা ফাম্বেল করে, পেরেরা ডায়াজ যথেষ্ট ভালো একটা পজিশনে গিয়ে মিস করার মতো জায়গাতে চলে গেছিলো, ডিফেন্ডাররা গিয়ে কিন্তু বলটা ক্লিয়ার করতে পারতো। ওড়িশা নিজের দোষে সেকেন্ড গোলটা খেয়েছে। যতটা না এখানে ছাংতের তার বুদ্ধিমত্তার পরিচয় হয়েছে, ততটা বেশি আমি বলবো যে ওড়িশা নিজেদের ভুলে সেকেন্ড গোলটা খেয়েছে। এবং যে ম্যাচটা হয়তো 1-1 গোলে ড্র হতে পারতো, সেই ম্যাচটা ওড়িশা মুম্বাইকে 2-1 গোলে গিফট করে দিয়ে চলে এলো। তো এই জায়গা থেকে মুম্বাই একটা হিউজ পরিমাণে কিন্তু অ্যাডভান্টেজ নিয়ে কলকাতায় আসবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে মোহনবাগান পরের ম্যাচটা থেকে 3 পয়েন্ট তুলবে, এইটুকু আমরা অন্তত আশাবাদী। এবং কলকাতায় যখন খেলা হবে, যুব ভারতীতে যখন খেলা হবে, সেই যে অ্যাটমসফিয়ারটা, কারণ যে ম্যাচটা অলমোস্ট একটা ফাইনাল ম্যাচের মতো, যে জিতবে সেই সিকান্দার। আর এখান থেকে দাঁড়িয়ে ওই দিনকে মাঠে কত হাজার দর্শক থাকবে সেটা এখন থেকে সবাই ভাবনা চিন্তা করে ফেলতে পারছে। এরকম একটা অ্যাটমসফিয়ারে মুম্বাই সিটি এফসি কিন্তু এত ইজি, এত ফ্রি খেলা আমার মনে হয় না পসিবল হবে বলে। সেই জায়গাতে মোহনবাগান অনেকটা অ্যাডভান্টেজ নিয়ে থাকবে, কিন্তু ফ্যাক্টর অনেক কিছু রয়েছে, প্লেয়ারদের ফর্ম বা কিছু ইঞ্জুরি সমস্যা, সাইড লাইনে হেড কোচের না থাকা, বিভিন্ন রকম ফ্যাক্টর এই মুহূর্তে অনেকে কথা বলছে, সেগুলো কাজ করতে পারে। বাট যাই হয়ে যাক না কেন, সেখানে মোহনবাগান প্লেয়াররা তাদের 100% দেবে এবং প্রথমবারের মতো বাংলাতে লিগ সিল্ড আসবে, এইটুকু অন্তত আমরা এখন থেকে আশাবাদী হতেই পারি। যাই হোক, এটা গেল ম্যাচের প্রসঙ্গ। এরপর যদি আসি কিছু ট্রান্সফার রিলেটেড রুমার আপডেট বা কিছু কন্ট্রাক্ট এক্সটেনশনের ব্যাপারে, তাহলে প্রথমেই যে কথাটা বলতে সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের কথা। কারণ ইস্টবেঙ্গল এই সিজনে অনেকটা রিবিল্ডিং করবে টিমকে, এবং তার মধ্যে প্রথম যে আপডেটটা কালকে বেরিয়েছে সেটা হচ্ছে হায়দ্রাবাদ এফসির মিডফিল্ডার কাম ডিফেন্ডার মার্ক জোথান পুইয়া, তাকে কিন্তু ইস্টবেঙ্গল 3 বছরের চুক্তিতে সই করিয়েছে। এবার এই প্লেয়ারটাকে নিয়ে আসাটা একটা বড় মাস্টার স্ট্রোক। বয়সটা কম, 22 বছর মাত্র বয়স, লং টার্মে থাকা মানে অন্তত পক্ষে ওর যে কেরিয়ারের পিক টাইমটা সেটাও সার্ভিস দিতে পারছে।
দ্বিতীয় হচ্ছে ও মাল্টিপল পজিশনে কিন্তু খেলতে পারে। যারা হায়দ্রাবাদের ম্যাচগুলো রেগুলার বেসিসে দেখেছে, হায়দ্রাবাদ যে লিমিটেড শক্তি নিয়ে খেলছিল, সেই লিমিটেড যে শক্তি তার মধ্যে এই প্লেয়ারটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ছিল। এবং ও শুধুমাত্র সেন্ট্রাল মিডফিল্ড না, ডিফেন্সিভ মিডফিল্ড, লেফট ব্যাক, একটা দুটো ম্যাচও সেন্টার ব্যাক পজিশনেও খেলেছে। তো এই যে একটা ভার্সেটাইলিটি, এটা কোথাও কিন্তু কার্লোস কোয়াদ্রাতকে হয়তো ইমপ্রেস করেছিল, এবং সেখানে তিনি খুব তাড়াতাড়ি এটাতে মুভ করেন। কারণ পাঞ্জাবের অফার ছিল, নর্থ ইস্টের অফার ছিল, চেন্নাইন এফসির অফার ছিল, তিনটে ক্লাবের কিন্তু স্ট্রং অফার মার্ক জোতানপোইয়ার কাছে ছিল। বাট ফাইনালি মার্ক জোতানপোইয়া কিন্তু ইস্টবেঙ্গলের অফারটাকে অ্যাকসেপ্ট করে 3 বছরের চুক্তিতে সই করেছে, যেটা আমার কাছে অন্তত পার্সোনালি যথেষ্ট একটা ভালো ডিল। কারণ এই ধরনের ইয়াং প্লেয়ারদের উপর যত বেশি ক্লাবগুলো ইনভেস্ট করবে, তত বেশি যাদের কেরিয়ার অলমোস্ট শেষ হয়ে গেছে, ভাই 30 বছর পেরিয়ে গেছে, 32 পেরিয়ে গেছে, তারপরেও তুমি একটা ডিফেন্ডারকে সই করাচ্ছ, মানে তোমার ভীষণই প্রবলেম রয়েছে। ইউ হ্যাভ টু গো ফর দ্য ইয়াং প্লেয়ার্স। যত বেশি করে 21, 22, 23-এর প্লেয়াররা বেশিরভাগ টিমগুলোতে থাকবে, তারা গেম টাইম পাবে, তারা সুযোগ পাবে, তত বেশি কিন্তু আমাদের যে ইয়াং স্কোয়াডটা গোটা অল ওভার ইন্ডিয়ান ফুটবলে, সেটা কিন্তু অনেক বেশি করে তৈরি হবে। রিজেক্টেড কিছু প্লেয়ার যারা সারা বছরে 15টা 20টা ম্যাচের মধ্যে 4-5টাতে পারফরমেন্স করে কিন্তু নামের ভিত্তিতে ন্যাশনাল টিমে সুযোগ পেয়ে যায়, তারা অন্তত পক্ষে আবার আস্তে আস্তে সাইড হবে। সেটা যদি হয় তাহলে অবশ্যই আমরা বলবো যে ইন্ডিয়ান ফুটবলে একটু ভালো দিক আমরা, মানে ভালো দিন আমরা দেখতে পারি। দ্বিতীয় যে প্লেয়ারকে নিয়ে কথা বলতে হবে, সেই প্লেয়ার কিন্তু নিশ্চিতভাবেই সাউল ক্রেসপো, যাকে নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু প্রায় মনস্থির করে ফেলেছে 2 বছরের একটা চুক্তিতে সাউল ক্রেসপোর কন্ট্রাক্টটা এক্সটেনশন হতে চলেছে। এবং এটা একটা যথেষ্ট ভালো মুভ, কারণ এই সিজনে গোটা সিজনটা যদি তুমি রিভিউ করো, ইস্টবেঙ্গলের এখনও ম্যাচ বাকি রয়েছে, কিন্তু তার আগে মোটামুটি যদি আমি ধরে নিই যে এখান থেকে ইস্টবেঙ্গলের প্রায় 90% সিজন কমপ্লিট হয়ে গেছে, এবং সেই জায়গাতে তাকালে দেখা যাবে যে সাউল ক্রেসপো হি ইজ দ্য বেস্ট পারফর্মার অফ ইস্টবেঙ্গল। যে দিক থেকে তুমি ভাবো না কেন, ওর মাঝে মাঠে বল কন্ট্রোল, ওর স্ন্যাচিং, ওর ডিফেন্সে নেমে এসে হেল্প করা, গোল করা, পেনাল্টি স্পট থেকে গোল করা খুব ঠান্ডা মাথাতে, এবং ওর মধ্যে একটা লিডারশিপ পাওয়ার রয়েছে। ও যখন খেলে কোথাও মনে হয় যেন মাঝমাঠটা এবং অ্যাটাকটা, তার মধ্যে একটা মোবিলিটি রয়েছে, তার মধ্যে একটা কমিউনিকেশন ঠিকঠাক করে হচ্ছে। তো সব দিক থেকে দেখলে দেখা যাবে যে অবশ্যই সাউল ক্রেসপো কিন্তু পারফর্মার অফ দ্য ইয়ার ইস্টবেঙ্গলের জন্য, এবং সেখানে তাকে রেখে দেওয়ার যে সিদ্ধান্ত, সেটা আপাতত চূড়ান্ত। বাকিটা অবশ্যই নির্ভর করছে সাউল ক্রেসপোর ওপর, যে অন্য কোনো ক্লাবের অফার তার থেকে বেটার আছে কিনা, নাকি ইস্টবেঙ্গলের যে কন্ট্রাক্ট এক্সটেনশন হয়েছে সেখানে সাউল ক্রেসপো সই করতে যাচ্ছে। তবে এখনও অবধি হিজেসিম মাহেরকে নিয়ে ফাইনাল আপডেট কিন্তু আসেনি। নিশ্চিতভাবে তাকেও রেখে দেওয়ার একটা সিদ্ধান্ত চূড়ান্ত হয়েই রয়েছে। হয়তো কিছুটা নেগোসিয়েশন বাকি রয়েছে, যেহেতু প্রথম সিজনে এসে এতটা ভালো ফুটবল খেলেছে, বা হয়তো এমনও হতে পারে যে কার্লোস কোয়াদ্রা তিনি হয়তো ফাইনাল টাইমে কিছু ডিসিশন নিতে পারেন। তার মাথাতে এখন কী চলছে সেটাও একটা বড় ব্যাপার, কারণ জর্ডান এলসের ফিরে আসাটা, সেটাও কিন্তু ইস্টবেঙ্গলকে ভীষণভাবে হেল্প করতে চলেছে। এবং লাস্ট যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো, সেই প্লেয়ার কিন্তু সম্ভবত এই সিজনেই কেরালা ব্লাস্টার্স ছাড়তে চায়, এবং যদি কেরালা তাকে ছেড়ে দিতে চাই, যেহেতু কন্ট্রাক্ট এক্সটেনশন কিন্তু জিকসন করছে না, ঠিক গত সিজনে যেটা প্রভসুখন সিং গিলের সাথে হয়েছিল, যে আগের সিজনে গোল্ডেন গ্লাভস জেতার পরেও প্রভসুখন সিং গিল কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চায়নি। সেই কারণে তাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ছেড়ে দেওয়া হয়েছিল উইথ ট্রান্সফার ফি। ইস্টবেঙ্গল তাকে পেয়েছিল, ইস্টবেঙ্গল এই সিজনে তার বেনিফিট পেয়েছে। সেটা আগামী সিজনের যে ট্রান্সফার উইন্ডো প্রথম আসতে চলেছে সামারে, সেখানে জিকসনকে নিয়ে হতে পারে, কারণ জিকসন কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন কেরালাতে করছেন না, এবং সেখানেই কোথাও মোহনবাগানের জন্য একটা হাই চান্স থাকছে তাকে সই করানোর জন্য। যেহেতু দীপক টাংরির এই ধরনের পারফরমেন্স, গ্লেন মার্টিন্স পরের সিজনে বাদ চলে যাচ্ছে, এবং অভিষেক সূর্যবংশী অনেক বেশি একজন সেন্ট্রাল কাম অ্যাটাকিং মিডফিল্ডার, ওকে অনেক বেশি অ্যাটাকে হয়তো কোচ আগামী সিজনে ইউজ করতে চাইবেন, যে কোচই আসুক না কেন। কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডে যদি জিকসনের মতো প্লেয়ার থাকে, তাহলে এই যে দীপক টাংরি কতটা খেলে, ভালো খেলে না খেলে, সেটা তর্কাতীত ব্যাপার, কিন্তু ও যে ধরনের কার্ডগুলো দেখে, ও যেভাবে কার্ড দেখে সাসপেন্ড হয়ে আবারও পরের ম্যাচে কোথাও টিমকে সাফার করায়, সেই জায়গাটার থেকে কিন্তু মোহনবাগান বেরিয়ে আসতে চাইলে জিকসন কুড বি দ্য বেস্ট অপশন টু রিপ্লেস হিম। এবং সেটা যদি হতে পারে, মানে সেটা যদি হয়ে যায় ফাইনালি জিকসন মোহনবাগানে, তাহলে একটা লং টার্মে কিন্তু মাঝমাঠটা মোহনবাগানে সেটেলড হয়ে যাবে। থাপা লং টার্মে এসেছে, অভিষেক অবশ্যই লং টার্মে থাকতে যাচ্ছে, এবং তার সাথে জিকসন, এইরকম 3টে টপ কোয়ালিটির মিডফিল্ডার পাওয়া মানে তুমি লং টার্মে প্ল্যানিং করছো। অ্যান্ড অবভিয়াসলি তার সাথে অ্যাটাকিং মিডফিল্ডে শাহওয়াল আব্দুল সামাদ রয়েছে, ভুলে যাচ্ছিলাম। তো 4জন টপ কোয়ালিটি মিডফিল্ডার তোমার টিমে থাকছে, তোমার হাতে মানে কোচের হাতে কিন্তু অপশনস অনেক বেড়ে যাবে। তো আস্তে আস্তে প্রত্যেকটা জায়গাতেই হয়তো ধীরে ধীরে চেঞ্জেস আমরা দেখবো, কিন্তু একদম রাতারাতি খুব বেশি চেঞ্জেস হয়তো মোহনবাগান ম্যানেজমেন্ট করতে চাইছে না। তাহলে সেই ক্ষেত্রে কী হয়, টিমের অনেকটা ব্যালেন্সও কিন্তু ঘেটে যায়।
সেই ক্ষেত্রে আবারও পরের সিজনে একটা গিয়ে ধাক্কা লাগতে পারে। সেটা কতটা হবে দের ইজ এ বিগ ডাউট। হয়তো খুব ভাইটাল যে জায়গাগুলো, খুব মেজর যে জায়গাগুলো যেখানে ডেসপারেট প্লেয়ার দরকার, সেই জায়গাগুলো আপাতত হয়তো চেঞ্জের তালিকাতে একদম শুরুর মানে প্রথমের দিকে তাদের নাম রয়েছে। তো দেখা যাক ফাইনালি এই মুভটা হয় কিনা, জিকসনকে কেরালা ছাড়ে কিনা, কারণ ছাড়লে কেরালার লাভ, না ছাড়লে কেরালার লস, কারণ পরের সিজনে ফ্রি হয়ে যাবে, যে কোনো ক্লাবে ফ্রিতে মুভ করে যাবে, সেই ক্ষেত্রে কেরালার কিন্তু লস হবে। তো এই মুভটা ইন্টারেস্টিং মুভ হতে পারে এই সিজনে, সেই দিকে আমরা তাকিয়ে থাকবো। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা যা ওপিনিয়ন্স রয়েছে রিগার্ডিং অল দিস থিংস কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।